শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্যই ইসকনের জন্ম হয়েছে এবং আপনার হলো ইসকন শেখ হাসিনার জন্য লড়াই করে যাবে। এই ইসকন প্রতিনিধিকে আটক করার বিষয়ে আজকে কথা বলছি। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয় কি? সে একজন ইসকনের সদস্য। পরবর্তীতে কিছুদিন আগে এই আন্দোলন করার উদ্দেশ্যে তাকে ইসকন থেকে কৌশলগতভাবে বাহিরে রাখা হয়। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান দাবিতে ঢাকায়, চিটাগংয়ে এবং সম্প্রতি রংপুরে সমাবেশ করেছেন। সেই সমাবেশে এই জনাব চিন্ময়কে আমরা বক্তৃতা করতে শুনেছি। তার যে বক্তৃতা, সেই বক্তৃতার কারণে তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছেন, সাক্ষাৎকারও দিচ্ছেন। সেই চিন্ময় আজ গ্রেফতার হয়েছেন। এটা যদি জানতাম তারা এই লিগে আমি লিগে লোক তারা দেখতে এই কামিলে গানবো জীবন আমরা আইতাম না। আপনারা অনেকে মনে করছেন এগুলো সহজ সরল মা বোনেরা চলে আসছে, না, এরা সবাই জানে যে এগুলো একটা ষড়যন্ত্র, এটা একটা আন্দোলনের কৌশল, এটা হচ্ছে তারা ঢাকা শহরে ঢোকার জন্য নিষ্পাপ মানুষ হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার একটা ভ্যাগ। এই ভ্যাগ ধরা পার্টিরা আওয়ামী লীগ এইভাবে করে প্রতিটা মুহূর্ত আসবে। গতকালকের যেমন আপনারা দেখেছেন এই যে পেডল চালিত, তারপরে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের আন্দোলন, সামনে গিয়ে দেখলেন কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র এবং তিনি আওয়ামী লীগের পোস্টধারী পদধারী। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছে, এটা আমরা সবাই ইতিমধ্যে জানি, তাই না? তো এই ব্যক্তিটি গ্রেপ্তার হওয়ার পরে আপনি কি মনে করেছেন? হিন্দুরা ঘরে বসে থাকবে বা ভারত চুপ মেরে থাকবে? না ভাই, ভারত কিন্তু উঠে পড়ে লেগেছে এবং দেশের হিন্দুরাও কিন্তু উঠে পড়ে লেগেছে। আর চিন্ময় কৃষ্ণ দাসকে কেন গ্রেপ্তার করা হলো ইসকন নেতাকে, সেটাও কিন্তু আপনাদের বোঝা বা জানার বাকি নাই, সেগুলোও জানেন। তো ভিডিও শুরুতেই হয়তো ভিডিও ফুটেজের কিছু অংশ বিশেষ দেখেছেন, কয়েকজনের বক্তব্যর বিশেষ অংশগুলো আপনাদের শুনিয়েছি। তো এগুলো শুনলে হয়তো বুঝতে পারবেন। আবার ডক্টর ইউনূস সাহেব এই ইসকন নেতাকে গ্রেপ্তার করে তো আবার বিপদ বাড়ালো না? তো এই বিষয়টি অবশ্য জাহিদুর রহমান বিস্তারিত আলোচনা করেছে। তো তার আলোচনাটি শুনলেই হয়তো আপনারা সেটাও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো চলুন আমি কথা বলাবো না, আসলে বিশ্লেষকদের আলোচনাগুলো আপনাদের শোনাবো। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। ইসকনের একজন প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়ে অভিমত, প্রতিক্রিয়া, সামাজিক বিশৃঙ্খলা, এই বিষয়ে কিছু মতামত রাখতে চাই। তো প্রথমত হলো, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয় কি? সে একজন ইসকনের সদস্য। পরবর্তীতে কিছুদিন আগে এই আন্দোলন করার উদ্দেশ্যে তাকে ইসকন থেকে কৌশলগতভাবে বাহিরে রাখা হয়। তার একটা বিখ্যাত বক্তব্য ছিল যে শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্যই ইসকনের জন্ম হয়েছে এবং আপনার হলো ইসকন শেখ হাসিনার জন্য লড়াই করে যাবে। এই ইসকন প্রতিনিধিকে আটক করার বিষয়ে আজকে কথা বলছি। তো প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, হিন্দু ভাই যারা আছেন অথবা ইসকনের সদস্য যারা আছেন, তাদের উদ্দেশ্যে এই কথা যে আপনারা মন দিয়ে শুনবেন, এটা খুবই জরুরি আপনাদের জন্য খুবই জরুরি। কেন মন দিয়ে শোনা জরুরি? যে ধরেন হিন্দু ভাইরা মিছিল করে সব রাস্তাঘাট দখল করে নিছে, ঠিক আছে? আপনারা কী করছেন? সব দখল করে নিছেন। এখন আমরা বসে বসে আঙ্গুল চুষবো না? যাই হোক, আমাদের আঙ্গুল চুষাই উচিত শান্তির জন্য, এবং আমরা আঙ্গুলি চুষবো, আপনাদের বিরুদ্ধে লড়াই করব না, আশ্বস্ত করছি। কিন্তু কিছুই করব না এইরকম ভাইবেন না। প্রথমত হলো, আপনার শেখ হাসিনার পতনের পরে এখন পর্যন্ত হিন্দু ভাইরা এবং ইসকনের সদস্যরা যে আচরণ করছে, আমার মনে হয়েছে যে শেখ হাসিনা পরে নাই, মানে ইসকন পড়ে গেছে, এরকম একটা আচরণ করছে। তাদের আচরণ দেখে যে শেখ হাসিনার পতন হয় নাই, পতন হয়েছে হলো হিন্দুদের। বলেন আপনারা এই আচরণটা করছেন কিনা বলেন? অথচ যেদিন হেলিকপ্টার থেকে একটা হিন্দু শিশুকে হত্যা করলো শেখ হাসিনা, ওই দিন আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেন নাই। আমার কথা হলো, কেন মিছিল করেন নাই? আপনাদের লোক হত্যা করছে। যেদিন বিশ্বজিৎকে হত্যা করলো সেদিন মিছিল করেন নাই। কেন করেন নাই? কারণ শেখ হাসিনাকে আপনারা বিরক্ত করতে চান নাই, ঠিক আছে? এবং সত্য কথা বলতে, মানে শেখ হাসিনার রিজিমে হিন্দু নেতৃত্বের একটা বড় প্রভাব ছিল। যেমন ওই যে ধীরেন্দ্রনাথ শম্ভু না কি জন আছে, পুরো এলাকায় অত্যাচার কইরা মানে মেসাকার অবস্থা করে ফেলছিল। ছাত্রলীগ নেতা সঞ্জিত না কি জন ছিল, ডাকসুর হামলার সময় সে পিস্তলের বাঁট দিয়ে আমাদের একজনকে মাথায় মেরে মাথা গর্ত করে দিছিল। তারপরে লেখক ভট্টাচার্য, সেও। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সামগ্রিকভাবে হিন্দু পদায়ন, হিন্দু নেতৃত্ব, এগুলো জায়গা থেকে হিন্দু কর্তৃত্ব তারা প্রভাব করার চেষ্টা করছে। তো আওয়ামী লীগ পতনের সাথে সাথে আপনারা কি সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রক্সি দিচ্ছেন বা আওয়ামী লীগের হয়ে লড়াই করছেন? জিজ্ঞাসা করছি, আপনারা আচরণটা এটা কীরকম করলেন? আজকে আমাদের মুসলিম ভাইদের জন্য একটা বড় বার্তা থাকবে। এই বার্তা এই বিশৃঙ্খলা এড়ানোর বার্তা।
এটা একটা অন্যরকম একটা চিন্তা, আপনারা বুঝবেন। তো হিন্দু ভাইদের উদ্দেশ্যে একটা কথা, যে আজকে এই যে শাহবাগ থানা সহ বিভিন্ন থানায় ওই যে 1 লাখ টাকা করে দিবে বলে একটা ষড়যন্ত্র করে লোক নিয়ে আসছে, এদের অনেকের নামে মামলা হয়েছে, আটক হয়েছে, ঠিক আছে। এগুলো দেখলাম, এফআইআর দেখলাম, সবগুলো মুসলিম। 16 জন আটক হলো মুসলিম, তাদের জন্য কেউ মিছিল করছে না, তাদের জন্য কেউ বিক্ষোভ করছে না। আপনাদের একজন গ্রেপ্তার হলো, তার জন্য আপনারা কেন বিক্ষোভ করছেন? এবং যেই লোকটা বলছে ইসকন প্রতিষ্ঠা করছে হাসিনাকে রক্ষা করার জন্য, শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য, সেই লোককে গ্রেপ্তার করা হয়েছে। এখন হাসিনার রিজিমের সময়ে যারা মুসলিম আওয়ামী লীগ ছিল, মুসলিম হাসিনার পৃষ্ঠপোষক ছিল, তাদেরকে গ্রেপ্তার করা যাবে, আর হিন্দু আওয়ামী লীগের যদি কোনো পৃষ্ঠপোষক থাকে তাকে গ্রেপ্তার করা যাবে না। এই নীতি কই পাইলেন? আছে, এরা একটা রাষ্ট্রপতি আছে এবং একটা স্পিকার আছে। দেখেন, এটা ভারতে বসে পরিচালিত হচ্ছে। এখন বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই স্বাধীন বঙ্গভূমি নামে সংগঠনটাকে কীভাবে প্রশ্রয় দিই? এবং এইরকম একটা নামিয়ে এই চিন্ময় না কি যেন বঙ্গভূমি করে একটা কি যেন একটা ন্যারেটিভ দাঁড় করাইছে, ঠিক আছে। তো আমাদের আসলে করণীয় কি? কিছুই করার নাই। এমন কিছু করার আছে না, নিজেরা হিন্দুরা নিজের ঘরে যায় বসে থাকবে। বিশ্বাস হয়? শুনবেন? হ্যাঁ, আমরা এই মুহূর্তে এই যে হিন্দু কাউকে গ্রেপ্তার করা যাবে না অপরাধ করলে, ঠিক আছে, মুসলিমদেরকে গ্রেপ্তার করা যাবে, তাহলে সংখ্যালঘুরা আসলে কে? জিজ্ঞাসা করছি, মানে কে নিপীড়নের শিকার হচ্ছে? ওসি প্রদীপ খুনের সঙ্গে জড়িত, ক্রসফায়ারের সঙ্গে জড়িত, এবং অসংখ্য মুসলিম নারীকে ধর্ষণ করছে। এই ওসি প্রদীপকে ফাঁসি দেওয়া যাবে না, কেন? সে হিন্দু, তাই না? তাহলে নিপীড়িতটা কে? ওসি প্রদীপরা নিপীড়িত নাকি আব্দুর রহিম, জামাল, কামাল তারা নিপীড়িত? আমি জিজ্ঞাসা করছি আজকে, এটা জিজ্ঞাসা করছি। আজকে তারা সব জায়গায় বিক্ষোভ, অনশন। আমার কথা হলো যে একজন ব্যক্তি, তাকে সন্দেহ করছে রাষ্ট্র যে সে ক্রাইম করছে, সে রাষ্ট্রকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে, সে বিদেশি অর্থায়ন নিচ্ছে। এই সমস্ত বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে একজন ব্যক্তিকে রাষ্ট্র জিজ্ঞাসা করতে পারবে না, রাষ্ট্র প্রশ্ন করতে পারবে না, রাষ্ট্র ডেকে বলতে পারবে না তোমাকে আমার কিছু প্রশ্ন আছে, ঠিক আছে। তাহলে তো চিন্ময়ী একটা রাষ্ট্র হয়ে গেছে। ভয়ঙ্কর বিষয় না? চিন্ময়ী একটা রাষ্ট্র হয়ে গেছে। মানে আপনারা চিন্ময়কে জিজ্ঞাসা করতে দেবেন না, সে ক্রাইম করুক, যাই করুক, সে আইনের বাইরে, ক্ষমতার বাইরে, রাষ্ট্রের বাইরে, তাই তো? এখন প্রতিকার কি নাই? প্রতিকার কি আমরা লাঠি নিয়ে দৌড়ানি দেবো? না, লাঠি নিয়ে দৌড়ানি দেবো না। যেহেতু একটা বড় সংকটের দিকে যাচ্ছে, সমাধানটা অনেক চমৎকার। আমরা ভারতের ক্ষেত্রে যেই সিদ্ধান্ত নিছি, আমরা ইসকনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেব। কী সিদ্ধান্ত? আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত, আমাদের পারচেজিং পাওয়ার। এই বাংলাদেশ যখন ভাগ হলো ব্রিটিশদের সময়ে, এরপরে জমিদারি প্রথা যখন বিলুপ্ত হইল, তখন এই বাংলাদেশের নিরীহ মানুষদের জমিগুলো হিন্দু জমিদারকে দেওয়া হয়েছিল। হিন্দুরা ধনী কীভাবে বুঝতে হবে। হিন্দু জমিদারদেরকে সাধারণ মানুষদের জমিগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো মালিক তারা, এবং জমিদারি বিলুপ্ত হওয়ার পরে তারা এই সম্পদগুলোর মালিক হয়ে গেল। তারপর থেকে দলিত হিন্দু, গরিব হিন্দু, মুসলিম তাদেরকে নিপীড়ন করা শুরু হয়ে গেল। এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে। এই বাংলাদেশ, বাংলাদেশ না, বাংলাদেশ এটা হলো, বাংলাদেশ হলো মুসলিম বঙ্গভূমি। হিন্দু বঙ্গভূমি হলো পশ্চিমবঙ্গ, এটা বুঝতে হবে। কি এটা? 1947 সালে যখন দেশ ভাগ হলো, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নামে যে অংশ হলো, এই পূর্ব পাকিস্তান কী ছিল? হিন্দু মুসলিমের ভিত্তিতে ভাগ হয়েছিল। তাহলে এটা কি মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসেবে মার্ক করা হলো এবং এটাকে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হলো। এবং এই অঞ্চলের মানুষরা শুধু বাঙালি বললে ভুল হবে, মুসলিম বাঙালি বলতে হবে। ন্যারেটিভ চেঞ্জ করতে হবে আমাদেরকে। এই ন্যারেটিভগুলো প্রথম আলো ডেইলি স্টারগুলো আমাদের গোলাই খাওয়াইছে যে আমরা বাঙালি, বাঙালি না, আমরা মুসলিম বাঙালি। এবং মুসলিম বাঙালি হিসেবে আমরা এই অঞ্চলের ভূখণ্ড আমাদের কর্তৃত্বে আছে, ভালো করে বোঝেন কিন্তু। তাহলে আমরা মূল জায়গায় আসি যে হিন্দুদের একটা অংশ, পুরা হিন্দু জাতিকে আমি বলতে আমি মানে নারাজ। হিন্দুদের জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে সম্প্রতি অনেকেই হয়তো চিনেছেন, আমার মতো। আমি আগে তাকে চিনতাম না, কিন্তু সম্প্রতি চিনেছি। আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান দাবিতে ঢাকায়, চিটাগংয়ে এবং সম্প্রতি রংপুরে সমাবেশ করেছেন। সেই সমাবেশে এই জনাব চিন্ময়কে আমরা বক্তৃতা করতে শুনেছি। তার যে বক্তৃতা, তার সেই বক্তৃতার কারণে তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছেন, সাক্ষাৎকারও দিচ্ছেন। সেই চিন্ময় আজ গ্রেফতার হয়েছেন। নিউজে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, তিনি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন। তিনি চিটাগং যাচ্ছিলেন, তাকে ডিবির একটা দল গ্রেফতার করে এবং ডিবি জানায় যে পুলিশের কোনো একটা জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করার আবেদন করা হয়েছিল, তারা করে তাদের কাছে হস্তান্তর করবেন।
জনাব চিন্ময় সাম্প্রতিক সময় যে ধরনের কথা বলছিলেন সেটা নিয়ে আমার গুরুত্বপূর্ণ অবজারভেশন আছে। আমি আসলে একটা ভিডিও রেকর্ডও করেছি এটা নিয়ে দুদিন আগে, কিন্তু এর মধ্যে অনেক ইস্যু থাকার কারণে সেটা পোস্ট করা হয়নি। আশা করছি কাল সকালে পোস্ট করব, সেখানে আমি এটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি। কিন্তু তাকে গ্রেফতার করা হলো কেন এবং এটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী হতে পারে? আমি প্রথম আলোতে দেখলাম যে নিউজটা এসছে, সেখানে তার সম্পর্কে যেটা বলা হচ্ছে, তাকে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র উনি হচ্ছেন, তাই ওনার পদ এখন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। উনি ইসকনের সদস্য ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু প্রথম আলোর রিপোর্টে দেখলাম যে তাকে সম্প্রতি নাকি বহিষ্কার করা হয়েছে। ওই চট্টগ্রামে কিছু ঘটনা ঘটেছে, এই বহিষ্কারটাকে আমরা আসলে খুব সিগনিফিক্যান্টলি না দেখে এটা এক ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখতে পারি। যাই হোক, উনি ইসকনের সদস্য। যাই হোক, সাম্প্রতিক সময় ইসকনকে নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য, প্রতিক্রিয়া, স্ট্যাটাস, হামলা, এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে তিনি খুবই আলোচিত। এবং যখন একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা হয় এভাবে, মানে হিন্দু নেতা কথাটা এই কারণে বলছি, তিনি ইসকন মোটেও হিন্দু ধর্মের কোনো বিষয় না, এটা একটা সাংস্কৃতিক সংগঠন হিসেবে তারা দেখানোর চেষ্টা করে, এবং এটা মূলত আসলে একটা হিন্দুত্ববাদী, মানে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ ডিফারেন্ট জিনিস, আমরা এটা জানি। যাই হোক, সেই ইসকনের নেতাকে যখন গ্রেফতার করা হয়েছে, এটার পোর্ট্রেয়াল কেমন হবে গ্লোবালি, বিশেষ করে ভারতে, এবং ভারত সেটাকে বাইরে সেল করবে। সুতরাং চিন্ময়ের গ্রেফতারটা খুবই খুবই ট্রিকি ছিল। আমি আশা করতে চাই সরকার সব দিক যথেষ্ট ওজন দিয়ে ঠিকঠাক করেছে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, এই ন্যারেটিভ ভারত তৈরি করার চেষ্টা করেছে, এবং কমিউনাল হামলা আমরা বহুভাবে এটাকে প্রটেস্ট করে দেখেছি, এবং বাংলাদেশ থেকে যে খুব ভালোভাবে এটাকে কমিউনিকেট করা গেছে, নট নেসেসারিলি আমাদের প্রধান উপদেষ্টা খুবই রাইটলি বলছেন, কিন্তু উইথ দ্য ডকুমেন্টস, এবং প্রয়োজনে ভারতে আমাদের বা জেনুইন মিডিয়া যারা আছে, যারা সত্যিকার অর্থে মিডিয়া হিসেবে কাজ করতে চায়, তাদেরকে এনে এই ধরনের রিপোর্ট করিয়ে গ্লোবালি এটাকে ছড়িয়ে দেওয়া দরকার ছিল। যাই হোক, এই ন্যারেটিভটা আছে। এখন পরবর্তী ন্যারেটিভ কি দাঁড়াচ্ছে? হিন্দু সম্প্রদায় তাদের উপরে কমিউনাল ভায়োলেন্সের প্রতিবাদ করছে, সেই প্রতিবাদ যিনি নেতৃত্ব দিচ্ছে, সেই প্রতিবাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। তার মানে বাংলাদেশ এখন এতটাই এক্সট্রিমিস্ট হয়ে গেছে, বাংলাদেশের ডেমোক্রেসি বলে এখন এতটাই কিছু নেই যে এখানে একজন ভিন্ন মত যারা তাদের অধিকার অর্জনের জন্য মাঠে নেমেছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। এই হচ্ছে ন্যারেটিভ। এই ন্যারেটিভটা একরকম অস্ত্র তুলে দেওয়া বলে মনে হতে পারে। আবার সাম্প্রতিক সময়ে জনাব চিন্ময় যে ধরনের বক্তব্য দিচ্ছে, আমি আবার বলছি, আগামীকালের ভিডিওটাতে সেটা নিয়ে আলোচনা আছে, যে ধরনের বক্তব্য দিচ্ছিলেন এবং যা করছিলেন সেটাও সরকারের স্টেবিলিটিকে বিরাটভাবে আঘাত করছিল, সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য জনাব চিন্ময় কাজ করছিলেন। তার সাম্প্রতিক কর্মকাণ্ডে সেটা মনে হবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আর আপনি যতটুকু তথ্য মিডিয়া পাবলিশড নিউজ থেকে পাই, সরকারের কাছে তার চেয়ে বেশি তথ্য থাকার কথা। অবশ্য আমি আজকেই কিছুক্ষণ আগের একটা ভিডিওতে বলেছি যে 1 লাখ থেকে 1 কোটি টাকা সুদমুক্ত ঋণ পাবে বিনা জামানতে, এরকম লিফলেট দেয়া, এরকম জনসংযোগ করার কোনো তথ্য সরকার আদৌ পায়নি। এটাও আমার কাছে খুব অবিশ্বাস্য লেগেছে। যাই হোক, সরকার আরও বেশি তথ্য জানার কথা, এবং সরকার নিশ্চয়ই এই দুটো দিক ওজন করে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি তারা এটা রাইটলি করেছেন। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। জনাব চিন্ময়ের গ্রেফতার যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা, যিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে ফাইট করছেন বলে অ্যাপারেন্টলি সেল করার চেষ্টা করা হবে, সেটা যে ঠিক না। তাকে যে গ্রেফতার করা হয়েছে তার পিছনে কী ভ্যালিড রিজনস আছে, সেই তথ্যগুলো সবাইকে জানানো। এর মধ্যে আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ, তাকে যে থানায় নেওয়া হয়েছে, সেখানে রাস্তা ব্লক করেছেন, শাহবাগে যান চলাচলে বিঘ্ন ঘটেছে, শেষ পর্যন্ত সেটাকে সরিয়ে দেওয়া গেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইনস্ট্যান্টলি এটা নিয়ে বিবৃতি দিয়েছেন। মানে আমি এটাও খুব অবাক হই, শুধু কোনো তাদের সম্প্রদায়ের একজন মানুষ, তাদের যে পরিষদ আছে সেখানকার অন্তর্ভুক্ত একটা ধর্মের পরিষদের একজন মানুষ গ্রেফতার হয়েছেন, সেটার জন্য ইনস্ট্যান্টলি স্ট্যাটাস দিয়ে দেবেন। সেটা জানার আগে তাদের উচিত ছিল সরকারের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করা সরকার তাদেরকে কি জানাচ্ছে। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদই জানা বেনজির যখন গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শত শত একর জমি দখল করছিলেন, টু শব্দও করেননি, তারা জানতেন না, তারা চোখ বন্ধ করেছিলেন, নিশ্চিতভাবেই ছিলেন। পরে যখন প্রকাশিত হলো তারপর তারা সেখানে গিয়েছে, সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কিছুই জানেনি। আই ডোন্ট বিলিভ। সেসব সংগঠনের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। সরকারের আসলে উচিত হবে টু কমিউনিকেট, আমাদের হিন্দু সম্প্রদায়ের অন্য মানুষ যারা আছেন, পরবর্তী পর্যায়ে নেতা যারা আছেন, তাদের সাথে বসা, তাদের সাথে কথা বলা, কমিউনিটিতে মানুষকে পাঠানো, সাধারণ মানুষ, মাঝারি পর্যায়ে যারা আছে নেতৃত্বের বাড়ি, এমনকি জাস্ট একেবারে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ যিনি কোনো সংগঠনে উনি, তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করা যে কোন গ্রাউন্ডে জনাব চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে। কারণ শুধু ঢাকা ইনস্ট্যান্টেই যে তাদের জমায়েত হওয়ার চেষ্টা তা না, এটাকে কেন্দ্র করে আরও বিভিন্নভাবে তাদের জমায়েত ছড়িয়ে দেওয়ার চেষ্টা হতে পারে, এবং প্রতিটা জমায়েত হওয়ার চেষ্টা মানে এর মধ্যে স্যাবোটাজের প্ল্যান থাকতে পারে। হিন্দু সম্প্রদায়কে কেন্দ্র করে বাংলাদেশে একটা হিন্দু কার্ড খেলার সম্ভাবনা আমি দেখছি। কার্ডে খেলা শুরু হয়ে গেছে, কিন্তু মূল কার্ডগুলো এখনো ফেলা হয়নি। আপনারা জানেন যে 5 তারিখে আমরা দেশকে নতুন বাংলাদেশ হিসেবে পেয়েছি, কিন্তু এই নতুন বাংলাদেশ পাওয়ার পরেও বাংলাদেশকে রক্ষা করার জন্য কোনো মাস্টার প্ল্যান আমাদের নাই। কোনো কঠিনতম জায়গায় আমরা সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারি নাই, আমরা জাতিকে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ করতে পারি নাই। আমরা জাস্ট বিজয়টা পেয়েছি, কিন্তু বিজয়টাকে রক্ষা করার জন্য যে পরিমাণ ত্যাগ, ইন্টেলেকচুয়াল কাজ এবং আওয়ামী দোসরদেরকে শাস্তির আওতায় আনা, আওয়ামী লীগের সকল জায়গাগুলোকে ভেঙে চুরে চুরমার করে দেয়া, এই কাজগুলোতে আমরা এখন পর্যন্ত ভালো ভূমিকা পালন করতে পারি নাই। যে কারণে বারবার প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা আওয়ামী লীগের অত্যাচারই বাংলাদেশের জনগণকে এখনও থাকতে হচ্ছে। আপনি যদি দেখেন ওই শ্রমিকের ছদ্মবেশে নামছে, ওটাও আওয়ামী লীগের অত্যাচার। আপনি যদি দেখেন কোনো একজন ব্যক্তি কোনো একটা দাবি দেওয়া নিয়ে নামছে,
ওটাও আওয়ামী লীগের অত্যাচার। আজকে সারাদিন দেখেছেন গতকালকের কতটা বিবেকশূন্য বাংলাদেশ, যে বাংলাদেশে ঢাকা শহরে আসলে 1 লাখ টাকা করে আপনাকে দেওয়া হবে ঋণ, কাউকে 2 লাখ 5 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, মা বোনদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন তুলুন। আপনারা অনেকে মনে করছেন এগুলো সহজ সরল মা বোনেরা চলে আসছে, না, এরা সবাই জানে যে এগুলো একটা ষড়যন্ত্র, এটা একটা আন্দোলনের কৌশল, এটা হচ্ছে তারা ঢাকা শহরে ঢোকার জন্য নিষ্পাপ মানুষ হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার একটা ভ্যাগ। এই ভ্যাগ ধরা পার্টিরা আওয়ামী লীগ এইভাবে করে প্রতিটা মুহূর্ত আসবে। গতকালকের যেমন আপনারা দেখেছেন এই যে পেডল চালিত, তারপরে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের আন্দোলন, সামনে গিয়ে দেখলেন কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, এবং তিনি আওয়ামী লীগের পোস্টধারী পদধারী। আমি বারবার একটা কথাই বলছি, এই দেশটা যে সমীকরণে আপনি মনে করেন যে দেশটা চালাবেন, ওই সমীকরণে না। আপনার নিজস্ব কোনো সোলজার নাই। আপনি বিপ্লব হয়েছে আমরা বলছি, কথা বলছি, কিন্তু বিপ্লব কে করেছি, কি বিপ্লবের পরবর্তীতে বিপ্লবধারী মানুষগুলো আপনার সাথে ঐক্যবদ্ধ আছে কিনা। আমার সারা বাংলাদেশটার টার্মস বুঝতে হবে, সারা বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা বুঝতে হবে, মানুষ কি চায়, এবং এই দেশের মানুষের ক্যারেক্টারটা আপনাকে বুঝে সেই অনুযায়ী ওষুধ দিতে হবে। যদি আমরা সেটা দিতে ব্যর্থ হই, তাহলে এই বাংলাদেশের কপালে ভবিষ্যতে অনেক মুসিবত অপেক্ষা করছে, যেটা আপনি আমি বললে হবে না। যেই সময়ের যেই কাজ সেইগুলো করতে হবে। অনেক সময় অনেক কিছু চোখে দেখেও চুপ থাকতে হবে, এটাও কৌশল। অতি অস্থিরতা, অতিরিক্তপনা, অতিরিক্ত মানে চাওয়া পাওয়া, অতিরিক্ত সব কিছুতে এই জিনিসগুলোও দেশটাকে ধ্বংস করবে। আমি বলছি না যে মানুষের দাবি থাকবে না, প্রত্যেকটি জায়গার দাবি থাকবে, কিন্তু দাবিটা কবে করতে হবে এটা যদি না বোঝেন, তাহলে আপনারা রাজনীতিতে কাঁচা। কোনো বাড়িতে আপনি টাকা পান, আপনার যুক্তিতে সেই টাকাটা নেওয়া আপনার জন্য হালাল, কিন্তু ওই বাড়িতে একটা মানুষ মারা গেছে, ওই মানুষ মারা যাওয়া অবস্থায় আপনি গিয়ে টাকা চাবেন? নিশ্চয়ই আপনার বিবেকে বলবে না, এখন টাকা চাওয়া যাবে না। বাংলাদেশের এখন এই মুহূর্তে যে পরিস্থিতি, শেখ হাসিনা গত 16টা বছর দেশটাকে ধ্বংস করে গিয়েছে, আর এখনই আপনাকে সবকিছু অর্জন করতে হবে, এখনই মাঠে নামতে হবে। এগুলো পেয়েছেন কোথায়? এগুলো হচ্ছে সম্পূর্ণ জ্ঞান শূন্য ষড়যন্ত্রমূলক কাজের মধ্যে আপনি নিজেকে ঢুকিয়ে দিচ্ছেন, শুধুমাত্র একটু স্বাধীনতা পাওয়ার কারণেই। এই কারণেই আমি এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তিদের সাথে বসুন, মতের অমিল থাকলেও তাদের সাথে কথা বলুন। বিএনপির তারেক রহমান সাহেবকে ফোন দিন, কথা বলুন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবকে ডাকুন, কথা বলুন। তারপরে আপনার চরমনার পীর সাহেবকে নিয়ে বসুন, ওই যে আপনার মামুনুল সাহেবকে নিয়ে বসুন, এরপরে অন্যান্য ছোট রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে বসুন, ডেকে তাদেরকে বলুন যে একটা ফরম্যাট দেন, আমরা এতদিন থাকবো, এইভাবে দেশটাকে উঠাতে চাই, আমরা সবাই মিলে দেশটাকে কিভাবে গঠন করা যায়। প্রয়োজনে আপনি তাদেরকে প্রস্তাব দিন যে আপনাদের প্রত্যেকটা দল থেকে 2 জন 1 জন করে আমাদেরকে লোক দিন, বিচক্ষণ মানুষ দিন, যারা রাষ্ট্র পরিচালনা করবে কিংবা আগামীতে রাজনীতি করবে না, কিছুটা নিরপেক্ষ এইরকম মানুষগুলোকে আমাদেরকে দিন। একসাথে বসে তারপরে আপনারা চালাতে যান। হঠাৎ করে চেয়ার পেয়ে আমি বসে পড়লাম, বসার পরে আপনার এই ক্রাইসিসগুলো তো আপনি মুভ করতে পারছেন না। আপনি তো জানেন না যে এদেশের মানুষের সংস্কৃতি এইরকম। এদেশের মানুষকে আপনি যদি কঠোর হস্তে এই যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে না পারেন, তাহলে এটা প্রতিদিনই বাড়তে থাকবে, প্রতিদিনই বাড়তে থাকবে। রাজনৈতিক জ্ঞান আপনার কাছে অপছন্দনীয় হতে পারে, যে এই দেশের রাজনীতিবিদদের অনেকের অনেক কিছুই আমার ভালো লাগে না, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছে বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে হলে তাদেরকে আপনার পাশে বসতেই হবে। জুলাই বিপ্লবের পরে সবচেয়ে বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে, জুলাই বিপ্লবের পরে সরকার এবং বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের মধ্যে একটা আলাদাভাবে মানে ওপেন সিক্রেট বৈষম্য তৈরি হয়ে গিয়েছে। মনে হচ্ছে সরকার মনে করে কেউ শত্রু, দলগুলো মনে করে সরকার মনে হয় শত্রু। একে অপরের সাথে কোঅপারেশন কম, কোঅপারেশন বৃদ্ধি করতে হবে, একসাথে বসতে হবে, একসাথে কথা বলতে হবে, মনের কথাগুলো আপনি বলেন। 3 বছর ক্ষমতায় থাকেন আর 5 বছর থাকেন, আপত্তি নাই, কিন্তু এই কথাগুলো তাদেরকে ডেকে এনে বলে সম্মিলিত একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। না হয় প্রতিদিনের এই ঝঞ্ঝাল আপনি মোকাবেলা করতে পারবেন না। 2টা কারণে পারবেন না। নাম্বার 1, আপনি লাঠি দিয়ে পিঠাইতে কেন চান না? আপনি কেন রাবার বুলেট ছাড়ছেন না জানেন? এর অন্যতম কারণ হচ্ছে সরকার চায় না যে কোনো রকম তাদের গায়ে কালি লাগুক। কিন্তু এইটা তো বাংলাদেশ, এই বাংলাদেশের লাঠি ছাড়া যে চলে না, এটা আপনি জানেন। এটা বাংলাদেশ, এই বাংলাদেশে কঠোর হওয়া ছাড়া 2টা মুহূর্ত থাকা যায় না। কঠিন থেকে কঠিন হতে হবে, ওদেরকে চরমভাবে শিক্ষা দিয়ে দিতে হবে। আওয়ামী লীগের দালালগুলো প্রতিটা মুহূর্তে আপনাকে যন্ত্রণা দিয়ে চলছে, ওরা যে কোনো মূল্যে এই রাষ্ট্রের ক্ষতি করবে। ওরা একদিন আসবে আপনার কাছে এই দাবি নিয়ে, সেই দাবি নিয়ে, এখন আসছে লোন দেবে। কত বড় মিথ্যুক, বানোয়াট, ধান্দাবাজ, দালাল এবং অসভ্য এই দলটাকে আপনারা এখনো চিনতে পারেন নাই। আমি সে কারণে বারবার বলি, পীড়িতের মহাসাগরে ডুবে যাবেন না। এখন পর্যন্ত বাংলাদেশের কিছুই হয় নাই, শুধুমাত্র শেখ হাসিনা বিদায় হয়েছে। এই বিদায় হওয়াটার মধ্য দিয়ে এই দেশটা সুন্দরভাবে চলবে না। এই বিদায়টার পরে আপনার কাজ হচ্ছে বাকি কাজগুলো রিফর্ম করা। আমরা ছাত্র জনতার বিপ্লবকে ধারণ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, ছাত্রদেরকেও এগিয়ে আসতে হবে। এই যে কথায় কথায় ভাঙচুর, কথায় কথায় কলেজে যাওয়া, কথায় কথায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করা, এগুলো বাংলাদেশের জন্য মোটেও ভালো কিছু আনবে না, কখনোই এটা ভালো কিছু করবে না। যারা মনে মনে ভাবছেন আমার দাবি আমি পালন করতে গিয়ে এর বিকল্প কিছু নাই, না, এটা আপনার এই মুহূর্তের দাবি হতে পারে না। আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন,
আপনি যদি হাসিনা বিরোধী বাংলাদেশের শক্তিকে এস্টাবলিশ করতে চান, আপনি যদি শেখ হাসিনার সকল ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে চান, তাহলে সবার আগে আপনার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সব কিছুতে আমরা অতিরিক্ত রিয়্যাক্ট করে ফেলছি, আমরা ধৈর্যই নেই। আমাদের কেন জানি মনে হচ্ছে যে আমরা প্রতিটা মুহূর্ত অস্থির হয়ে যাচ্ছি। এই অস্থিরতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিচ্ছে। এত অস্থির কোথায় ছিলেন 16টি বছর? 16 বছরের নৈরাজ্য, 16 বছরের হত্যা, নির্যাতন, গুম, খুন, মানুষরা একটু শব্দ করতে পারতো না, প্রত্যেকটা ঘর থেকে কান্নার আওয়াজ শুনতো জনগণ। আজ সেই অস্থিরতা, সেই সময় আমরা চুপ থাকতে পেরেছি। আর আজকের বাংলাদেশ কত সুন্দর, সেই সময় আমরা সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছি। এটা হতে পারে না। আমি মনে করি বাংলাদেশের ভালো উদ্দেশ্যেও কোনো আন্দোলন এই মুহূর্তে করা উচিত নয়, কারণ এই ইস্যুগুলোকে তারা এখন কিনে নিবে, তারা এই ফাঁকে ঢুকে পড়বে। আপনার কাছে মনে হতে পারে বিশাল একটা মসজিদ নির্মাণ করা ভালো কাজ, কিন্তু এখন যদি ওই মসজিদ নির্মাণ করার জন্য নতুন একটা মিছিল নিয়ে নামেন, ওই মিছিলটাও আওয়ামী লীগ ওইখানে ষড়যন্ত্রবাদ শয়তান ঢুকিয়ে দিবে যে তোরা ওই মসজিদের জন্য সুতাই মিছিলের মধ্যে ঢুকে গিয়ে যে কোনোভাবে একটা মানুষকে পারলে মার, অথবা যে কোনো একটা সিন ক্রিয়েট কর, যাতে আমরা আগামীতে ভালো কিছু করতে পারি। এই হচ্ছে আওয়ামী লীগ। সে কারণে দূরদর্শী নেতা হতে হবে, দূরদর্শী চিন্তা করতে হবে। আমাদের প্রত্যেকের স্বদেশপ্রেমে জাগ্রত হতে হবে। যারা এই ষড়যন্ত্র করছে সবগুলোকে ডান্ডার বাড়ি দিয়ে সোজা করে দিতে হবে। দ্রুত এই সরকারকে অনুরোধ করতে চাই, সকল নৈরাজ্য সৃষ্টিকারী ব্যক্তিদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন। সে যে নামে করুক, ধর্মের নামে করুক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে করুক, যে নামেই করুক, যারা আজকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত, ওই ধান্দাবাজদের কথা শুনবেন না। কত বড় ব্যাকুপ, ঢাকা শহরে টাকা দিয়ে মানুষ নিয়ে আসছে, বলে এখানে গেলে লোন পাওয়া যাবে। বাংলাদেশের টিভি চ্যানেল, ইউটিউব, ফেসবুকে ভরপুর। প্রত্যেকটা সংসারে একজন বয়স্ক মহিলা থাকলেও তার নাতি আছে, ছেলে আছে, সবাই আধুনিক মনস্ক পড়াশোনা করে। তারা কেউ জানে না উনি একেবারে বোকার মতো করে গ্রাম থেকে চলে আসছে ঢাকায়। এত বোকা মনে করেছেন? এগুলো ট্রেনিং দেওয়া পিপল, এগুলোকেই আওয়ামী লীগ তৈরি করে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। আওয়ামী লীগ একদিন এমন ভাবে আপনার কাছে আসবে, 19 দফা 20 দফা নিয়ে আসবে। আওয়ামী লীগ এমন ভাবে ঢাকা শহরে আসবে, একটা সময় তারা ইসলামের দাবি দাওয়া নিয়ে আসবে। আমি এগুলো বলে রাখছি, লিখে রাখেন। আমি কখনোই অ্যাগ্রেসিভ কোনো চিন্তাধারার কথা বলি না, যে কারণে আপনাদেরকে বিবেকের কাছে বোঝানোর জন্য বলছি। টুপি মাথায় দিয়ে আসবে, জুব্বা মাথায় দিয়ে গায়ে দিয়ে আসবে, যাতে আপনি বুঝবেন যে ও তো আমার লোক, কিন্তু ও যে সে কত বড় সর্বনাশ করে দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অতএব আমি মনে করি এই সরকার, আমাদের এই মুহূর্তে সকলে মিলে এই সরকারের শক্তিশালী যেমন করা দরকার, এবং যারা যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে জাগরণ তৈরি করা দরকার, এবং আমাদেরকে সহনশীল আচরণ করা দরকার। তেল বৃদ্ধি পেয়েছে অনেকের। আজকের আমি খুশি হয়েছি, চট্টগ্রামে সম্ভবত একজন সনাতন ধর্ম বিক্রি করে ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়েছিল, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। সুষ্ঠু বিচারের মাধ্যমে তদন্ত করে জানুন লোকটির বিতর্কত উদ্দেশ্য কি ষড়যন্ত্র করতেছিল, এই দেশে ধর্মের উপরে ভিত্তি করে আওয়ামী লীগকে পুনর্বহাল করার ষড়যন্ত্রে লিপ্ত কিনা পূর্ণাঙ্গভাবে তদন্ত করে জেলের মধ্যে বন্দী রাখুন। প্রয়োজনে আরো শত শত যদি গ্রেপ্তার করতে হবে আপনাকে। চুপ করে বসে রাখলে হবে না। ওই যে দেখি শালায় কি করে, দেখি শালায়, আরে দেখি শালায় কি করে বোঝেন নাই? দেখি শালায় এখন আপনার নাকের ডগার উপরে এসে দেশটাকে ধ্বংস করার জন্য নেমে পড়েছে। এই আওয়ামী লীগকে কোনোদিন স্থান দেওয়া যাবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন আজকের ইতিমধ্যে আরেকজন গ্রেপ্তার হয়েছে। গতকালকের যেই লোকটা এই বাংলাদেশে আপনার ঢাকা শহরে প্রায় কত 1 লক্ষ টাকা করে পার পার্সন দিবে, সেই লোকটাকেও সরকার গ্রেপ্তার করেছে। আমি ধন্যবাদ জানাই। তবে গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি করুন। ওই একজন না, ওদের পিছনে বিভিন্ন জায়গায় লোক আছে। আমার কাছে মনে হয়েছে ঢাকা শহরে গত 15 দিন আগের চাইতে চেহারার পরিবর্তন একটু ভিন্ন হয়েছে। ওরা আপনাদেরকে 0 পয়েন্টে যে হুমকি দিয়েছিল, ওই 0 পয়েন্টের হুমকিটাকে ওই দিন শুধুমাত্র আপনার আমাদের চেতনাকে ওই দিকে মুখাপেক্ষি করার জন্য, আপনাকে ওই দিকে ব্যস্ত রাখার জন্য সেই কাজটা করেছে। একটা ডেট চয়েস করেছে, মার্কেটিং করেছে। কিন্তু ওরা ওই দিনের ভিন্ন কোনো দিনে হঠাৎ করে ষড়যন্ত্র করবে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সেই কাজটাই আওয়ামী লীগ এখন করছে। অতএব এই আওয়ামী লীগের সকল দুষ্ট চক্রের হাত থেকে আপনার দেশকে রক্ষা করতে হবে। আর যারা কারো কারণে কষ্ট পাচ্ছেন, কোনো একটা পত্রিকা, কোনো একটা টিভি চ্যানেল, কোনো একটা ব্যক্তি, আপনাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। এই সরকারের বিরুদ্ধে যে কোনো মূল্যে আওয়ামী লীগ সাকসেসফুল হতে চায়। প্রয়োজনে আপনাকে 1টা না 5টা গরু কিনে দেবে, প্রয়োজনে আমি বললাম না আপনাকে পাগড়ি কিনে দেবে, টুপি কিনে দেবে, প্রয়োজনে আপনার পাগড়ির উপরে তারা খারাপ আচরণ করবে, দাড়িওয়ালার দাড়ি টানবে, তারপরেও সিন ক্রিয়েট করে, তারপরে তারা জাতির কাছে এই সরকারকে এবং দেশকে বিতর্কিত করতে চায়। অতএব যারা এগুলোতে উস্কানি দেয় তারা দেশপ্রেমিক নয়। এই মুহূর্তে যারা উস্কানি দিয়ে ভিডিও করে, বক্তব্য দেয়, জাতিকে বিভাজন সৃষ্টি করে, তারা ভিডিও করে শুধুমাত্র এজেন্ট কিংবা দালাল হিসাবে। আপনাকে এটা বুঝতে হবে। এত গোবর থাকলে আমাদের দেশ পরিচালনা করা যাবে না। বিবেককে জাগ্রত করুন, নিজে বোঝার চেষ্টা করুন যে আমি বাংলাদেশে অস্থিতিশীল। আজকের একটা আপনাকে সমীকরণ বলি। বাংলাদেশে প্রায় 1000 বাস নিয়ে আসার একটা প্ল্যান আওয়ামী লীগ করেছিল। তার মধ্যে প্রায় 100-র মতো বাস নাকি ঢাকায় প্রবেশ করেছিল। তাতে তারা বিভিন্ন জায়গা থেকে 1 লক্ষ টাকা, দিনটা কবে? আজকে। এই আজকের দিনই একজন ব্যক্তি ঢাকা শহরে সমাবেশের ডাক দিয়েছিল, বলেছিল সবাই গিয়ে হাজির হবেন,
তাহলে দেখেন মেলে কিনা। একদিকে বাস আসতেছে, অন্যদিকে আপনাকে একটা সহিশুদ্ধ ইসলামিক দাওয়াত দিয়ে একটা সমাবেশের ডাক দিয়ে দিল। তার মানে কি দাঁড়ালো? ওই বাসের সাথে এই সমাবেশের সাথে একটা লিঙ্ক আপ আছে। আমাকে ভালোবাসার দরকার নাই, আমি ওই সকল পাতলা ভালোবাসা করে আপনার কাছে জনপ্রিয় হওয়ার আমার প্রয়োজন নাই। আমি যেটা সত্য সেটা যদি জাতিকে না বলি, এই জাতি বিভ্রান্ত হবে এবং জাতিকে নিয়ে মানুষ খেলবে এবং আপনাকে ব্যবহার করবে। বিবেক খাটাতে হবে। যেদিন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য ঐক্যমত গঠন করা দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার, সেই দিন আপনি করবেন ঐক্য বিনষ্ট। আর যেদিন ঐক্যের প্রয়োজন নাই সেই দিন আপনি করবেন ঐক্যের দাওয়াত। এইটা তো শয়তানি ছাড়া আর কিছুই না। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই আপনারা দেখেছেন এবং বিস্তারিত সকল ভিডিওর মূল আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখা শোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।